আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার ননদ আমার হাতের জামার আস্তিন গুটিয়ে ঠান্ডা গলায় বলল, 4টা দাগ আছে হাতে, আজ রাতে নীল শাড়িটাই পরবে, আত্মীয় স্বজনের সামনে যেন এগুলো কেউ দেখতে না পায়। সে আমার হাতের আস্তিন আবার নামিয়ে দিল। ঠিক তখনই বাড়ির প্রধান দরজাটা খুলে গেল। আমার স্বামী আরিফ দরজায় দাঁড়িয়ে, হাতে এখনো ভ্রমণের ব্যাগ, তার মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে বিস্ময়। সে বিদেশে অফিসের কাজে 6 সপ্তাহের জন্য গিয়েছিল, আরো একদিন পরে ফেরার কথা ছিল, কিন্তু সে প্রায় 18 ঘন্টা আগে ফিরে এসেছে। আমার ননদ মৌ সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিল। আমি তখন রান্নাঘরে মেঝেতে হাঁটু গেড়ে বসেছিলাম, মেঝেতে ছড়িয়ে থাকা লাল শরবত মুছছিলাম। সবাই জানতো এটা আমি ফেলিনি। মৌ ইচ্ছা করে গ্লাসটা উল্টে দিয়েছিল। এক হাতে ভেজা কাপড়, আরেক হাত দিয়ে 7 মাসে পেটটা ধরে রেখেছিলাম। আরিফ এবার বালতির দিকে তাকালো, তারপর আমার ফুলা কবজির দিকে। কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মৌ এক মুহূর্ত দেরি না করে বলল, ভাবি নিজে পিছলে পড়েছে, আজকাল খুব অসাবধান হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে চাইলাম, ঠিক তখনই পেটের ভেতর হঠাৎ তীব্র টান লাগলো। আমি টেবিল আঁকড়ে ধরলাম। আরিফ ব্যাগটা মেঝেতে ফেলে ছুটে এসে আমাকে ধরে ফেললো। আরিফা, কি হয়েছে? আমি কষ্টের হাসি দিয়ে বললাম, কিছু না, আমি ঠিক আছি। এটাই ছিল সেই মিথ্যা কথা যেটা গত 6 সপ্তাহ ধরে প্রতিদিন ভিডিও কলে তাকে আমি বলেছি। সবসময় ফুলাতা জামা পরে কথা বলতাম, হাসি মুখে বলতাম বাচ্চার জন্য একটু ক্লান্ত লাগছে, কিন্তু সে তো জানতো না প্রতিবার ভিডিও কলের সময় আমার ননদ দরজার বাইরে দাঁড়িয়ে শুনতো আমি কি বলছি তার কাছে। মৌ হাত গুটিয়ে বলল, আমি শুধু বলেছিলাম নিজের করা নোংরা নিজেই পরিষ্কার করতে, এতে আবার কান্নাকাটি শুরু করে দিছে তোমার বউ। আমি ধীরে ধীরে বললাম, ওটা আমি ফেলিনি, তুমি গ্লাসটা ফেলে দিয়েছিলে। এক মুহূর্তের জন্য মৌয়ের মুখোশটা খুলে গেল, তার চোখে বিরক্তি আর রাগ স্পষ্ট হয়ে উঠলো। আরিফ সেটা দেখলো। তারপর রান্নাঘরে টেবিলের উপর একটা কাগজে চোখ পড়লো। ওটা ছিল আমার স্ত্রী রোগ বিশেষজ্ঞের প্রেসক্রিপশন। আমি ব্যাগে রেখেছিলাম, মৌ সেটা বের করে বিদ্যুৎ বিলের নিচে লুকিয়ে রেখেছিল। আরিফ কাগজটা হাতে তুলে পড়তে লাগলো। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, ভারী কাজ করা যাবে না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা নিষেধ, আগাম প্রসব বেদনার ঝুঁকি রয়েছে। তার কণ্ঠস্বর বদলে গেল। তাহলে 7 মাসের অন্তঃসত্ত্বা আমার স্ত্রী মেঝে মুছছে কেন? মৌ হেসে হেসে বলল, 6 সপ্তাহ ধরে তো কিছুই করেনি, শুধু খরচ করেছে, কাজের লোকদের দিয়ে নিজের সব কাজ করিয়েছে, একটু কাজ করলে সমস্যা কোথায়? আমি শান্ত গলায় বললাম, এই বাড়িটা শুধু তোমাদের না, এটা আমারও সংসার। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, সংসার? তুমি তো শুধু এই বাড়ির ছেলের বউ, এই বাড়ির মেয়ে নাও। আরিফ এবার শক্ত গলায় বলল, মৌ, আরিফের কাছ থেকে দূরে সরে দাঁড়াও। মৌ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু শেষ পর্যন্ত সরে গেল। আরিফ আমাকে ধীরে ধীরে চেয়ারে বসালো, তারপর আমার হাতের আস্তিন একটু উপরে তুলতে নতুন কাল শীটের দাগের পাশে পুরনো শুকিয়ে যাওয়া দাগগুলো দেখতে পেল। তার মুখের রং বদলাতে শুরু করলো। এগুলো কে করেছে? আমি উত্তর না দিয়ে মৌর দিকে তাকালাম, তারপর বললাম, ওকে জিজ্ঞাসা করো, গত মঙ্গলবার আমি কেন ডাক্তার দেখাতে যেতে পারিনি? আরিফ উঠে দাঁড়ালো, কিন্তু তার আগে মৌ বলে উঠলো, হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছিল। ঠিক তখনই বাড়ির পুরনো ড্রাইভার করিম চাচা দরজার কাছে দাঁড়িয়ে এসে বললেন, না বাবা, সেটা সত্যি না। ঘরে সবাই তার দিকে তাকালো। করিম চাচার হাত কাঁপছিল, কিন্তু তিনি সাহস করে বললেন, মৌ আপা আমাকে বলেছিলেন ভাবিকে যেন কোথাও নিয়ে না যায়, গাড়ির চাবিও তিনি নিয়ে নিয়েছিলেন, বলেছিলেন ওনার অনুমতি ছাড়া ভাবি বাইরে যেতে পারবেন না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। মৌ দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, আমি ওর ভালোর জন্যই করেছি, ও খুবই আবেগপ্রবণ একটা মেয়ে। আর জানো গত 6 সপ্তাহে পারিবারিক অ্যাকাউন্ট থেকে কত টাকা খরচ করেছে ও? সে আরিফের দিকে তাকিয়ে বলল, প্রাইভেট নার্স, বিশেষ গাড়ি, বাসায় চিকিৎসা, মোট 74 লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে ওর পিছনে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম, আমি তো কোনো প্রাইভেট নার্সই পাইনি। মৌ বলল, হিসাব মিথ্যা কথা বলে না। আরিফ সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে পরিবারের যৌথ ব্যাংক হিসাব দেখলো। একটার পর একটা লেনদেন দেখা যাচ্ছে। আরিবার রহমান মাতৃত্বকালীন চিকিৎসা ব্যয়, মোট টাকা $86,400, বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকারও সমপরিমাণ অর্থ। সে ল্যাপটপটা আমার সামনে ঘুরিয়ে দিল। আরিবা, তুমি কি এই টাকার একটা টাকাও পেয়েছো? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম, 1 টাকাও আমি পাইনি। মৌ হঠাৎ ল্যাপটপটা কেড়ে নিতে এগিয়ে এলো, কিন্তু আরিফ সেটা সরিয়ে নিল। মৌ চিৎকার করে বলল, ও নিজে কম্পিউটারে সব বদলে দিয়েছে। সেই মুহূর্তেই আমি বুঝলাম, আজ রাতে আত্মীয় স্বজনের সামনে আমাকে চোর প্রমাণ করার পুরো পরিকল্পনাই ও করে রেখেছিল। নীল শাড়িটা পরতে বলার কারণ ছিল শুধু হাতের দাগ লুকানো নয়, আমাকে শান্ত, স্বাভাবিক আর অপরাধীর মতো দেখিয়ে সবার সামনে অপমান করা। মৌ আবার ল্যাপটপের দিকে হাত বাড়াতেই আমি শান্তভাবে বললাম, আর কষ্ট করে কোনো লাভ নেই মৌ, আসল হিসাবের কপি 3 দিন আগে অডিট অফিসে জমা পড়েছে। আমার কথা শুনে মৌর মুখে সমস্ত রং যেন উধাও হয়ে গেল। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। মৌ আমার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, তুমি পরিবারের হিসাব নিকাশ বাইরের লোকের কাছে পাঠিয়েছো? আমি তাকে শান্ত গলায় উত্তর দিলাম, আমি শুধু সেই কাগজগুলোই পাঠিয়েছি যেগুলোতে আমার নাম ব্যবহার করা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার অধিকার আমার আছে। আরিফ ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করলো, তারপর মৌয়ের হাত থেকে বাড়ির চাবি আর আমার ব্যাংকের এটিএম কার্ডটা নিয়ে নিল। কঠিন গলায় বলল, এখনই আরিবার সব জিনিস ফিরিয়ে দাও ওকে, আজ থেকে এই বাড়ির কোনো দায়িত্ব তোমার নয়। মৌ জোর করে হেসে উঠলো, কিন্তু তার কাঁপতে থাকা হাত দেখে বোঝা যাচ্ছিল সে ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছে। সবাইকে বোকা বানাচ্ছে ও, আমাকে ফাঁসানোর জন্য এইসব নাটক করছে। আমি কিছু বলার আগে হঠাৎ পেটের ভেতর প্রচন্ড ব্যথা শুরু হলো, মনে হলো যেন পুরো শরীর শক্ত হয়ে যাচ্ছে। আমি চেয়ার আঁকড়ে ধরে বসে পড়লাম। আরিফ এক মুহূর্ত দেরি না করে আমাকে নিয়ে হাসপাতালে ছুটলো। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বললেন, আপাতত মা এবং বাচ্চা দুজনেই নিরাপদ আছেন, তবে রোগীকে এখন থেকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, সামান্য অসাবধানতাও বিপদ ডেকে আনতে পারে। আরো একটা বিষয় শুনে আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। হাসপাতালের রিসেপশন থেকে জানানো হলো, গত মঙ্গলবার আমার যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা হাসপাতাল বাতিল করেনি, বরং একজন মহিলা ফোন করে নিজেকে পরিবারের চিকিৎসা
চিকিৎসার সমন্বয়কারী পরিচয় দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছিল। আরিফ আমার হাতের দিকে তাকালো। আমরা দুজনে বুঝে গেলাম এই কাজটা আর কেউ নয়, মৌই করেছে। ঠিক তখনই আরিফের ফোনটা বেজে উঠলো। ওপাশ থেকে পরিবারের আর্থিক বিষয় তদারকির দায়িত্বে থাকা স্বাধীন অডিট প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা কথা বললেন। তিনি বললেন, মিসেস আরিফা রহমান 3 দিন আগে আমাদের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা সব নথি নিরাপদ সংরক্ষণে রেখেছি। এখন সেগুলো আর কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি আরো জানালেন, আপনার বোন মৌয়ের সব আর্থিক অনুমতি আপাতত স্থগিত করা হয়েছে। যেসব লেনদেন নিয়ে অভিযোগ উঠেছে সেগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। প্রথমবারের মতো মৌয়ের মুখে সত্যিকারে ভয়ের ছাপ দেখা গেল। এরপর অডিট কর্মকর্তা ভিডিও কলে আমাদের সামনে পুরো হিসাব খুলে দেখাতে লাগলেন। একে একে 12টি লেনদেন, সবগুলোতেই লেখা আরিফা রহমান মাতৃত্বকালীন চিকিৎসা ব্যয়। কিন্তু আশ্চর্যের বিষয়, একটা টাকাও কোনো হাসপাতাল, ডাক্তার, নার্স কিংবা অ্যাম্বুলেন্স সেবার কাছে যায়নি। সব টাকায় গেছে নতুন খোলা একটা প্রতিষ্ঠানে ব্যাংক হিসেবে। আরিফ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, এই প্রতিষ্ঠানের মালিককে? অডিট কর্মকর্তা প্রতিষ্ঠানের নিবন্ধনের কাগজ খুললেন। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বিষয়টা খুব অদ্ভুত। স্ক্রিনে যে তথ্যগুলো দেখা গেল সেগুলো দেখে আমার বুকটা কেঁপে উঠল। প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখা হয়েছে আরিফা রহমান, আমার নাম, আমার জাতীয় পরিচয়পত্র নম্বর, আমার বাড়ির ঠিকানা, এমনকি আমার ডিজিটাল স্বাক্ষরও সেখানে ব্যবহার করা হয়েছে। আমি হতবাক হয়ে বললাম, আমি এই প্রতিষ্ঠানের নাম আজ প্রথম শুনেছি, আমি এটা কখনোই খুলিনি। অডিট কর্মকর্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সরকারি কাগজ অনুযায়ী সবকিছু আপনার নামে নিবন্ধিত হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে পুরো প্রতিষ্ঠানটি আপনিই তৈরি করেছেন। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে গেল। এতদিন ধরে শুধু টাকা আত্মসাৎ নয়, অনেক আগে থেকে আমার বিরুদ্ধে একটা নিখুঁত ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল। যেদিন এই চুরির ঘটনা ধরা পড়বে সব প্রমাণ এসে যেন আমার দিকে আঙ্গুল তোলে, সেই ব্যবস্থায় করে রাখা হয়েছিল আগে থেকেই। আরিফ ধীরে ধীরে আমার হাতটা শক্ত করে ধরলো। তার চোখে রাগ, বিস্ময় আর অপরাধবোধ একসঙ্গে ফুটে উঠেছে। আর আমার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ভুয়া প্রতিষ্ঠানটি আসলে খুললো কে? আর আমার পরিচয় ব্যবহার করার সাহস পেল কিভাবে? হাসপাতালে কেবিনে এমন নীরবতা নেমে এসেছিল যেন সবার শ্বাসও আটকে গেছে। আমার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ঠিকানা সবকিছু ব্যবহার করে একটা ভুয়া প্রতিষ্ঠান খোলা হয়েছে। আর সেই প্রতিষ্ঠানের হিসাবেই একের পর এক টাকা গেছে। বাইরে থেকে দেখলে যে কেউ বলবে সব টাকাই আমি আত্মসাৎ করেছি। আমি বিছানায় বসে ফিস ফিস করে বললাম, আরিফ, আমি শপথ করে বলছি আমি এসবের কিছুই জানি না। আরিফ আমার হাত শক্ত করে বলল, তোমাকে আর কোনো শপথ করতে হবে না। এতদিন আমি সত্যটা দেখতে পারিনি, কিন্তু এখন থেকে তোমার বিরুদ্ধে একটা কথাও আমি বিশ্বাস করব না। প্রমাণ ছাড়া তো নয়। তার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এলো। 6 সপ্তাহ ধরে আমি একা একাই বাড়িতে অপমান, নির্যাতন আর ষড়যন্ত্র সহ্য করেছি। আজ প্রথমবার মনে হলো আমি আর একা নই, আমার সাথে আমার স্বামী আছে। ঠিক তখনই অডিট প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা আবার ভিডিও কলে যুক্ত হলেন। তিনি বললেন, আমরা প্রাথমিক তদন্ত শেষ করেছি, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তিনি স্ক্রিনে একের পর এক নথিগুলো দেখাতে শুরু করলেন। প্রথম নথি, যেদিন ভুয়া প্রতিষ্ঠানটি নিবন্ধন করা হয়েছিল সেদিন আবেদন জমা দেওয়া হয়েছে আরিবার নামে, কিন্তু আবেদনকারী যে মোবাইল নম্বর ব্যবহার করেছে সেটি আরিবার নয়। নম্বরটি নিবন্ধিত ছিল মোর ব্যক্তিগত সহকারী রিয়াদের নামে। দ্বিতীয় নথি, যে কম্পিউটার থেকে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখা গেছে সেটি পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে ব্যবহার করা হয়েছে। সেদিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম, অর্থাৎ আমার সেখানে থাকার প্রশ্নই ওঠে না। তৃতীয় নথি, ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কয়েক ধাপে অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সেগুলো একটার মালিক মৌ, অন্যটি তার স্বামী, আর শেষটি তার ব্যক্তিগত ব্যবসার নামে খোলা একটা অ্যাকাউন্ট। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। মৌ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ চিৎকার করে উঠলো, সব মিথ্যে, এগুলো বানানো। অডিট কর্মকর্তা শান্তভাবে বললেন, ব্যাংকের লেনদেন, সরকারি নিবন্ধন এবং সিসিটিভি তথ্য কখনো মিথ্যা বলে না। এরপর তিনি অফিসের সিসিটিভি ফুটেজ চালু করলেন। ভিডিওতে স্পষ্ট দেখা গেল মৌ নিজে রিয়াদকে নির্দেশ দিচ্ছে, কাগজপত্রে আমার পরিচয় ব্যবহার করা হচ্ছে, আমার পুরনো স্বাক্ষরের স্ক্যান কপিটা একটা ফাইলে বসানো হচ্ছে। সবশেষে মৌ নিজে নথিতে অনুমোদনের নির্দেশ দিচ্ছে। ভিডিও শেষ হতেই মৌর মুখ সাদা হয়ে গেল। সে বুঝে গেছে এবার আর বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই হাসপাতালের কেবিনে 2 জন পুলিশ কর্মকর্তা প্রবেশ করলেন। অডিট প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে তারা এখানে এসেছেন। একজন কর্মকর্তা বললেন, মৌ ইসলাম, আপনার বিরুদ্ধে জালিয়াতি, পরিচয় চুরি, অর্থ আত্মসাৎ এবং একজন অন্তঃসত্ত্বা নারী চিকিৎসায় বাধাগ্রস্ত করার অভিযোগে মামলা হয়েছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। মৌ প্রথমবারের মতো ভেঙে পড়ল। সে আরিফের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। আরিফ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, ভুল আর অপরাধ এক জিনিস নয় মৌ। তুমি শুধু টাকা চুরি করনি, আমার স্ত্রী আর আমার অনাগত সন্তানের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছ। আজ আইনি তোমার বিচার করবে। পুলিশ মৌকে নিয়ে চলে গেল। হাসপাতালে কেবিন আবার নীরব হয়ে গেল, কিন্তু সেই নীরবতা আর ভয়ের ছিল না, ছিল স্বস্তির। পরবর্তী কয়েক সপ্তাহ আমি সম্পূর্ণ বিশ্রামে থাকলাম। আরিফ অফিসের দায়িত্ব কমিয়ে আমার পাশে থাকলো। সে বাড়ির সব কর্মচারীর কাছে ক্ষমা চাইলো। করিম চাচা আর গৃহকর্মী রোজিনাকে ধন্যবাদ জানালো, কারণ তারা সত্য বলার সাহস দেখিয়েছিল। কয়েক মাস পর আদালতের রায় হলো। মৌয়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়। আত্মসাৎ করা পুরো টাকা সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণার দায়ে তার কারাদণ্ড হয়। আদালত আরো মন্তব্য করেন, কোনো অন্তঃসত্ত্বা নারীকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা শুধু পারিবারিক নিষ্ঠুরতা নয়, এটা গুরুতর অপরাধ। 6 মাস পরে আমাদের বাড়িতে আবার আনন্দ ফিরে এলো। আমার কোল জোরে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান। আরিফ ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে
সে বলল ওর নাম হবে আশা, কারণ সব অন্ধকারের পর আমাদের জীবনে নতুন আশাই এসেছে। আমি মেয়ের ছোট্ট হাত ধরে হাসলাম। একদিন যে বাড়িতে আমাকে অপমান করা হতো, আজ সেই বাড়িতে আমার মেয়ের হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। জানালা পাশে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। মনে মনে শুধু একটা কথাই বললাম, সত্যকে হয়তো কিছুদিন চাপা রাখা যায়, কিন্তু চিরদিন নয়। মানুষ যত বড় ষড়যন্ত্র করুক না কেন, একদিন না একদিন সত্য নিজের পথ খুঁজে নেয়, আর সেই দিন অন্যায়ের সবচেয়ে বড় শাস্তি হয়। মিথ্যার মুখোশ সবার সামনে খুলে যায়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।